জেনারেল ওয়াকার যে করিডোরের বিরোধিতা করছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পর্কে বিষোদাগার করছে এবং বিএনপির সালাউদ্দিন নামক গোমূত্রখোর এবং গোবরখোর বলছে যে ডক্টর ইউনূস পদত্যাগ করতে চাইলে পদত্যাগ করবে, উনি চলে যেতে চাইলে তার অন্য একজন রিপ্লেসমেন্ট নিয়ে নেবে। আমি এটা বানিয়ে বলছি না, দেখেন এই গোবরখোর বলছে ডক্টর ইউনূস থাকতে না চাইলে বিকল্প বেছে নেবে। এটা কে বলছে? ওই ভারতীয় গোবরখোর সালাউদ্দিন আহমেদ। আমি তার সম্পর্কে আরো বিশদ আসতেছি, আমি একটার পর একটা আপনাদের সামনে আমি কথা বলে যাব। দর্শক বৃন্দ, আসল কাহিনী কি করিডোর সংক্রান্ত ব্যাপারে, আসলে সমস্যাটা কোন জায়গায় হয়েছে, আমি ওখান থেকেই শুরু করি। করিডোরের সাবজেক্টটাকে ক্লিয়ার করি, তারপরে আমি ওয়াকারের প্রসঙ্গে যাই, কারণ আজকে অনেক কথা আপনাদের সাথে বলতে হবে। এই কথাগুলো নিয়ে এর আগে কেউ কোনোদিন আলাপ আলোচনাও করে না, কথাবার্তাও বলে না, কিন্তু কথাবার্তাগুলো বলতে হবে, আপনাদেরকে জানতে হবে, কারণ আপনারা দেশের জনগণ, আপনারা সচেতন মহল, আপনারা নিজেদেরকে বিজ্ঞ দাবি করেন, রাজনীতিবিদ দাবি করেন, দেশপ্রেমিক দাবি করেন। সুতরাং আমি এগুলো সব বিশ্বাস করে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি ইন্ডিয়ান একটা প্রজেক্টের কথা। ইন্ডিয়ান একটা বিশাল প্রজেক্ট তারা হাতে নিয়েছে। আপনি যদি এখানে দেখেন এই প্রজেক্টটায়, এখান থেকে দেখেন মূলত ইন্ডিয়া বাংলাদেশের ট্রানজিট চেয়েছে এবং এই ট্রানজিট গুলো তারা নিয়ে বাংলাদেশের কাছ থেকে কি ফায়দাগুলো নিচ্ছিল, কারণ তারা ক্যালকাটা থেকে রাষ্ট্রের এই প্রান্ত থেকে ওই প্রান্ত নিতে গেলে তাদেরকে বহু বাধার মুখোমুখি হতে হয়। এত বাধার মুখোমুখি হতে হয় তাদেরকে হয় বাংলাদেশকে দখল করতে হবে, নতুবা বাংলাদেশের সাথে যুদ্ধ করতে হবে, নতুবা বাংলাদেশে হাসিনা থাকতে হবে, নতুবা মির্জা ফখরুল এবং সালাউদ্দিনের মতো নেতাদের ক্ষমতায় থাকতে হবে। এটাই হচ্ছে আসল কথা। এখন এই যে প্রকল্পগুলো ইন্ডিয়া গত কয়েক বছর ধরে হাসিনার সাথে, গত 16 বছর ধরে ভারত একের পর এক কাজ করেছে। কি কি কাজ করেছে? ভারতের সাথে রোড ট্রানজিটের উপরে আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাবো, ওই আগে ম্যাপটা দেখালাম। এখন হাসিনা আমলে গত 15 বছরে হাসিনা ভারতের সাথে কি কি করেছে আনটিল শি লেফট হিজ অফিস অন আগস্ট 5 এবং জেনারেল ওয়াকার তখনও সেনাবাহিনীর প্রধান ছিল। আমি চাচ্ছি এই ভিডিওটা আপনারা একটু দেখেন। স্থলপথে ট্রানজিট সুবিধা পেতে 2010 সালে বাংলাদেশের সঙ্গে একটি চুক্তি করে ভারত। আগের নৌ ট্রানজিটের সঙ্গে সড়ক পথ ব্যবহারের সুবিধা নিয়ে 2011 সালের অক্টোবরে আখাউড়া সীমান্ত পথে ভারতে পণ্য পরিবহন শুরু হয়। উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় পণ্য পাঠানোর জন্য বাংলাদেশ তাদের নদীপথ ও আশুগঞ্জ বন্দর ভারতকে ব্যবহার করতে দিতে রাজি হওয়ায় এই ট্রানজিট সচল হয়েছিল। কলকাতা থেকে আশুগঞ্জ পর্যন্ত নৌপথে এসে সেখান থেকে সড়ক পথে আখাউড়া হয়ে আগরতলা পর্যন্ত পরিবহনের ব্যবস্থা করা হয়। দর্শকবৃন্দ, আজকে ওয়াকারুজ্জামান এবং বাংলাদেশের আওয়ামীপন্থী এবং ভারতপন্থী কুমিররা যারা ডক্টর মোহাম্মদ ইউনূসের করিডোর নিয়ে যেভাবে লাফালাফি করছে, তারা তো এই জিনিসগুলো দেখেছে না? ওকে, আবার এরপরে আসেন আরো একটা বিষয় আসেন। বর্তমানে 5টি রুটে বাংলাদেশ ভারত ট্রেন চলাচল করে। এর মধ্যে 3টি যাত্রীবাহী ইন্টারচেঞ্জ, বাকি 2টি পণ্যবাহী। বর্তমান পদ্ধতিতে ট্রেন সীমান্তে আসার পর বাংলাদেশি ইঞ্জিনে বাংলাদেশের অভ্যন্তরে আসে, এরপর বাংলাদেশি চালক তা চালিয়ে আনেন। ফেরার সময়ও একই রকম পদ্ধতি অনুসরণ করা হয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী সাম্প্রতিক সফরে রাজশাহী থেকে পশ্চিমবঙ্গের কলকাতা রুটে ট্রেন চালু করতে দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক সই হয়। এই সফরে দুই দেশ রেল ট্রানজিট চালুর ব্যাপারে সম্মত হয়। এতে আর আগের মতো ইঞ্জিন বা চালক পরিবর্তনের প্রয়োজন থাকবে না। বাংলাদেশের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ভারত এর আগে প্রস্তাব দিয়েছিল পরীক্ষামূলক যাত্রার পণ্যশূন্য রেলগাড়ি ভারতের গেদে থেকে বাংলাদেশের চুয়াডাঙ্গার দর্শনায় আসবে, সেখান থেকে পাবনার ঈশ্বরদী, নাটোরের আব্দুলপুর, দিনাজপুরের পার্বতীপুর, নীলফামারী সীমান্তবর্তী চিলাহাটি স্টেশন হয়ে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার হলদিবাড়ি স্টেশনে যাবে। তবে দেশটির নতুন প্রস্তাব অনুযায়ী ট্রেনটি হলদিবাড়ি থেকে যাবে ভুটান সীমান্তবর্তী ডালগাঁও স্টেশন পর্যন্ত। এখানে উল্লেখ করা যেতে পারে, নেপাল ও ভুটান যথাক্রমে 1976 ও 1984 সালে বাংলাদেশের সাথে ট্রানজিট চুক্তি করেছিল, কিন্তু ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের মালবাহী গাড়ি চলাচল করতে না পারায় সেটি খুব একটা কার্যকর হয়নি। ভারতের ভূমি ব্যবহার করে বাংলাদেশকে ট্রানজিট সুবিধা দেওয়ার বিষয়টি এর আগে আলোচনায় এলেও চূড়ান্ত হয়নি এখনো পর্যন্ত। দর্শকবৃন্দ, রোড ট্রানজিট গেল, রেল ট্রানজিট গেল, এই সময় বাংলাদেশের মির্জা ফাক, গোরখোদক আব্বাস, জেনারেল ওয়াকার, জেনারেল আজিজ, জেনারেল শফিক, আর্মির ইউনিফর্ম পরা জেনারেল মুজিব এবং বর্তমানে ভারতের গোবরখোদক সালাউদ্দিন, কেউ কি টু শব্দ করেছে? টু শব্দও করেনি। কেন করেনি? কারণ এই চুক্তিগুলো ভারতের সাথে। আজকে যারা বলছে নো করিডোর, আমি তাদের চোখের দিকে তাকিয়ে বলছি, আপনাদেরকে কি আপনার এক বাবা জন্ম দিয়েছে না 25 বাবা? কোথায় ছিলেন আপনারা? তখন কথা বলেন না, এখন কেন কথা বলছেন? আসুন এবার আরেকটা জিনিস দেখেন। 2018 সালে দুদেশের মধ্যে আরেকটি চুক্তি স্বাক্ষরিত হয়, যার মাধ্যমে বাংলাদেশের চট্টগ্রাম ও মোংলা সমুদ্র বন্দর ব্যবহার করে সড়ক পথে উত্তর পূর্বের রাজ্যগুলোতে পণ্য পরিবহনের অনুমতি পায় ভারত। পণ্য আনা ও নেওয়ার জন্য বাংলাদেশ ও ভারতের 4টি স্থলবন্দর হয়ে 16টি রুট নির্ধারণ করা হয়। এই প্রক্রিয়ায় ভারত থেকে সমুদ্রপথে আসা পণ্যের চালান খালাস হয় মোংলা এবং চট্টগ্রাম বন্দরে। এরপর সেসব পণ্য বাংলাদেশের সড়ক পথ ও যান ব্যবহার করে 4টি স্থলবন্দর হয়ে ভারতে যাচ্ছে। একইভাবে ভারতের উত্তর পূর্বাঞ্চল থেকে আসা পণ্য সড়ক ও সমুদ্রপথ পাড়ি দিয়ে দেশটির আরেক অংশে নিয়ে যাওয়ার সুযোগও থাকছে। এই 4টি স্থলবন্দরের রুট হল সিলেটের তামাবিল ডাউকি ও শেওলা সুতারকান্দি, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আগরতলা এবং কুমিল্লার বিবির বাজার শ্রীমন্তপুর।
এর আগে প্রায় 1600 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এবং দীর্ঘ সময় ব্যয় করে ভারতের বিভিন্ন স্থান থেকে ত্রিপুরা ও মেঘালয়ে পণ্য যেত। সেটি এখন অল্প সময়ে বাংলাদেশের চট্টগ্রাম বা মোংলা বন্দর ব্যবহার করে ত্রিপুরা, আসাম ও মেঘালয় রাজ্যে পৌঁছে যাচ্ছে। দর্শকবৃন্দ, এবার আপনাদেরকে আমি একটা কথা বলি। যখন আগস্টের 5 তারিখ ক্ষমতা থেকে বিতাড়িত হলো, তার আগের থেকেই আপনাদের সবসময় আমি একটা বিষয় নিয়ে কথা বলি, স্রেফ আমি একটা বিষয় নিয়ে কথা বলি। 2017 সালের 8 এপ্রিল হাসিনা ভারতের সাথে একটা নিরাপত্তা এমওইউ স্বাক্ষর করেছিল। ওই এমওইউ স্বাক্ষরের সময় বাংলাদেশ কয়েকটা ব্যাপারে এগ্রি করেছে। ওই এগ্রিমেন্টের আওতায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে ভারতের সেন্ট্রাল কমান্ডের আওতায় নেওয়া হয়েছিল এবং সেই থেকে বাংলাদেশের সেনাবাহিনী ভারতের কাছে জবাবদিহি করে এবং বাংলাদেশের তথাকথিত মির্জাফর ওয়াকারুজ্জামান ওই 2017 সালের চুক্তিটাকে এখনো কোরআনের আয়াত মনে করে সেটা ইমপ্লিমেন্ট করছে। এখন হাসিনা তো চলে গেছে, হাসিনা যাওয়ার আগে ভারত একটা প্রকল্প হাতে নিয়েছে। প্রকল্পটা কি? বাংলাদেশের ভিতরে যেভাবে রাস্তা ব্যবহার করছে, পোর্ট ব্যবহার করছে অবৈধভাবে, বাংলাদেশ করিডোর দিচ্ছে, বাংলাদেশ রেল করিডোর দিচ্ছে, রোড করিডোর দিচ্ছে, ওয়াটার করিডোর দিচ্ছে, ল্যান্ড করিডোর দিচ্ছে, সব জায়গায় করিডোর দিচ্ছে। তখন তারা একটা বিশাল প্রজেক্ট হাতে নিল। কি প্রজেক্টটা হাতে নিল? এই প্রজেক্টটা হাতে নিল ভারতের একটা ঘাঁটি তৈরি করতে হবে মায়ানমার অঞ্চলের আরাকানে। ওখানে একটা ঘাঁটি তৈরি করতে হবে। কারণ কি? চায়নার সাথে কনফ্রন্টেশন করতে গেলে লজিস্টিকের ক্ষেত্রে ওখানে একটা ক্যান্টনমেন্ট, ওখানে একটা করিডোর, ওখানে ভারতীয় একটা বাহিনী থাকা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। কোন জায়গাটায় জানেন দর্শকবৃন্দ? শুনলে আকাশ থেকে পড়বেন। যেখানে আমাদের রোহিঙ্গা মুসলমান ভাই বোনদের বসবাস, যেখানে আমাদের রোহিঙ্গা ভাই বোনরা বসবাস করতো আরাকানে, রাখাইনে, ওই জায়গাটা ইন্ডিয়ার দরকার। মিয়ানমারের গভর্নমেন্টকে প্রতি বছর 6 থেকে 7 বিলিয়ন ডলার ইন্ডিয়া দিয়েছে একটা কারণে, রাখাইন ওই অঞ্চলটাকে যে কোনো মূল্যে ওটা যেন খালি করা হয়। আওয়ামী লীগের এক অ্যাটর্নি ছিল না, ব্যারিস্টার তুরিন আফরোজ? তুরিন আফরোজ কথা মনে আছে? গুন্ডা পান্ডা দিয়ে তার মাকে ঘর থেকে তাড়াই দিয়ে ওইটার বসতি নিজে থাকছে। আরো আছে না? গাজায় দেখেন না মুসলমানদেরকে ইহুদিরা কিভাবে তাড়াইয়া এখন ইহুদিরা দখল করতেছে, দেখেন না? ঠিক একইভাবে ভারত মিয়ানমারের সেনাবাহিনীকে এবং বৌদ্ধ ভিক্ষুদের বিলিয়ন বিলিয়ন ডলার দিয়েছে রাখাইনটাকে রোহিঙ্গা মুক্ত করার জন্য। ওখানে রোহিঙ্গারা থাকলে ভারতের এই প্ল্যান কার্যকর করা যাবে না। কারণ ওখানে যদি ভারতের একটা সেনানিবাস তৈরি না হয়, ওখানে যদি একটা ভারতের করিডোর তৈরি না হয়, তাহলে চীনের সাথে তারা এই বিশাল প্ল্যানে যুদ্ধে তারা যেতে পারবে না। অরুণাচল তারা যেভাবে লুজ করেছে, একের পর এক তারা লুজ করতে থাকবে। তাহলে কি রোহিঙ্গাদের সরা ওখান থেকে। পাশাপাশি ভারতের অন্য আরেকটা লাভ হবে, বাংলাদেশের উপর দিয়ে তাদের আর রেল রোড যাওয়ার দরকার নাই, বাস যাওয়ার দরকার নাই, সেনাবাহিনী মুভমেন্ট করার দরকার নাই। কারণ কেন দরকার নাই? তখন তারা এই রাস্তাটা তৈরি করে ফেলবে, যে রাস্তাটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। তাকিয়ে দেখেন, এই হচ্ছে ক্যালকাটা এবং এখান থেকে তারা পালেটুয়া এখানে হয়ে তারা আমাদের ওদের ল্যান্ড থেকে ধীরে ধীরে রাখাইনের মধ্যে গিয়ে এইখানে পর্যন্ত তারা পৌঁছে যাবে। এই প্রজেক্টটাকে কার্যকর করতে গেলে রোহিঙ্গাদের আর রাখাইনে পাঠানো যাবে না। মায়ানমার কর্তৃপক্ষ একমত হয়েছে এবং বাংলাদেশের পক্ষ থেকে তথাকথিত সেনাবাহিনীর প্রধান মির্জাফর ওয়াকারুজ্জামান এগ্রি করেছে। আপনি বুঝেছেন? তাইলে এই ওয়াকার যদি জয়শঙ্কর, মোদি, দ্বিবেদী এদেরকে বলে দেয় হ্যাঁ আপনারা ওই প্রজেক্টটা করতে পারেন, তাইলে আপনি দেখছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ওয়াকারের মধ্যে কনফ্লিক্ট এখানে চলে আসবে না? আরো আছে কনফ্লিক্টটা কোনখানে? কনফ্লিক্ট এইখানে। ভারত যে কোনো মূল্যে এই প্রজেক্টটা চায় দুইটা কারণে। ভারত বাংলাদেশের উপরে তারা ওই জলবন্দর স্থলবন্দর, কারণ তারা জানে 90% মুসলমানের এই দেশে তারা কন্টিনিউয়াসলি এইভাবে জায়গা দখল কইরা গাড়ি ভইরা সামরিক অস্ত্র নিতে পারবে না। এই জন্য তারা অন্য রাস্তা তৈরি করছে, বাংলাদেশকে বাদ দিয়া সেভেন সিস্টার। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন চায়না গিয়ে সেভেন সিস্টার্স এর সাবজেক্টে কথা বলেছে, ভারত বলছে ও মাই গড, আমাদের একটা কাউন্টার প্রজেক্ট যদি আমরা না নেই, আলটিমেটলি উই আর গোইং টু লুজ সেভেন সিস্টার। তারা কি করেছে? চতুরতার সাথে এই প্রজেক্টকে এক্সিকিউট করার জন্য খুব তাড়াতাড়ি বাজেট করেছে। জেনারেল ওয়াকারকে তারা পকেটে ঢুকিয়েছে, মায়ানমারের সামরিক অথরিটিকে তারা পকেটে ঢুকিয়েছে। এখন তারা প্রজেক্টে হাত দিবে এবং বলছে রোহিঙ্গাদেরকে রাখাইনে পাঠানো যাবে না। দর্শকবৃন্দ, আপনারা কখনো শুনেছেন আওয়ামী লীগের কাছ থেকে রোহিঙ্গা প্রত্যাবর্তনের কোনো কাজ তারা হাতে নিয়েছে? নেয় না। কারণ কি জানেন? হাসিনা মাকি এবং আওয়ামী লীগ সরকারের প্রত্যেকটা লোক জানতো রোহিঙ্গাদেরকে আর ওখানে পাঠানো যাবে না। রোহিঙ্গাদেরকে যদি ওখানে রাখাইনে ফেরত দেওয়া হয়, ভারতের এই প্রজেক্ট কাজে লাগবে না। কারণ ভারতের ওইখানে রাখাইনে একটা বিমানবন্দর, একটা সামরিক ঘাঁটি, একটা সেনানিবাস, একটা ফাইটার প্লেন ওখানে থাকা তাদের জরুরি। দেয়ারফর দে নিড এ করিডোর। আর বাংলাদেশে যদি এখন
মানবিক করিডোর ওইটার সাথে করে ভারতের এই প্রজেক্টটা মাইর যাবে। ভারতের এই প্রজেক্ট যাতে মাইর না যায় এই জন্য ওয়াকার এখন বলছে হ্যাঁ নো করিডোর। এই মাগির পোলা ভারতের করিডোর দিয়ে ভারতকে লাভবান করানোর জন্য এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে অসম্মান করছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে বেয়াদবি করে কথা বলার সাহস পাচ্ছে এই মোদির বাচ্চা হারামজাদা ওয়াকার। তাহলে দর্শকবৃন্দ কি দাঁড়ালো? ওয়াকার এবং ভারতের প্ল্যান এবং হাসিনা মাগির প্ল্যান, রোহিঙ্গাদেরকে রাখাইনে আর পাঠানো যাবে না। রাখাইনে যদি না পাঠানো হয় ওই জায়গায় ভারত সেনানিবাস স্থাপন করবে। ওই জায়গার মধ্যে থেকে ভারত একটা করিডোর, পার্মানেন্ট করিডোর স্থাপন করবে, যেটা থেকে তারা চায়নার সাথে মিলিটারি বিল্ড আপে ওখানে কম্পিট করার একটা লজিস্টিক সাপোর্ট তারা ওখান থেকে তৈরি করবে। ভারতের এত বড় বিশাল প্রজেক্টে ওয়াকার সম্মতি দিয়েছে। দর্শকবৃন্দ, এই খানকি পোলার আপনারা কি কেউ জিজ্ঞাসা করেন ওই প্রজেক্টে খানকি মাগির পোলা তুই কে সম্মতি দেওয়ার?